দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদের মধ্যে রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলায় অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণধোলাই দিচ্ছে জামায়াত এবং এনসিপি মিলে। দর্শক দেখতে পাচ্ছেন তাকে কিভাবে গণধোলাই দিচ্ছে। ফজু পাগলাকে কান ধরে বাহির করে দেন দল থেকে। সে অন্য রাষ্ট্রের পালিত কুত্তা, তার মতো রাজাকার বাংলাদেশে আর জন্ম হয় নাই। সংসদকে অপবিত্র করার স্পর্ধা দেখায়। ফজু পাগলাকে কারেন্টের শট দিতে হবে, আয়নাগরের ভিতরে ঢুকিয়ে তাকে ইলেকট্রিক্যাল শট দিতে হবে, সংসদের ভিতরে তাকে কান ধরে উঠবোস করিয়ে। পুরো দেশ যখন এই রাম মূর্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে, ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন মহান সংসদে দাঁড়িয়ে ফজলুর রহমানের মতো একজন লোক, একজন মুক্তিযোদ্ধা তার পক্ষে কথা বলে। দর্শক এবার কথা বলে জুতার বাড়ি পর্যন্ত খেয়েছে। তাহলে এই রাম মন্দির তুলার মতো উড়ে যাবে। এই রাম মন্দির কি, যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলাকে তুলার মতো উড়িয়ে দেওয়া হয়েছে, এখানে রাম মন্দির কিছুই না। ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের চীন সফরে একের পর এক বাজিমাত করেছেন। ভাইরে ভাই, শুধু বাজিমাত বললে ভুল হবে। বাংলাদেশের জন্য আজকে চীন এমন কিছু কথা বলেছে যা রীতিমতো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ভয়ে কাপড় নষ্ট করে ফেলার মতো অবস্থা। প্রিয় দর্শক, সংসদের মধ্যে রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলায় এবার কঠিনভাবে ফেঁসে গেছে মুক্তিযোদ্ধা এবং বর্তমান এমপি ফজলুর রহমান। প্রিয় দর্শক, সারা দেশ যখন এই বিষয়টাকে নিয়ে উত্তাল হয়ে পড়েছে যে হিন্দুরা হঠাৎ করে কেন 180 ফুট উচ্চতার রাম মূর্তি তৈরি করতে চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এসে সংসদের মধ্যে সেই রাম মূর্তি তৈরিতে সম্মতি কেন দিচ্ছেন একজন এমপি, সেটি নিয়ে জনমনে প্রশ্ন উঠে পড়েছে। প্রিয় দর্শক, এর আগেও ফজলুর রহমান সাহেব নানা ধরনের মন্তব্য করেছিলেন, যেগুলোকে নিয়ে পরে সমালোচনারও তৈরি হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ফজলুর রহমানকে অনেকেই এই সমালোচিত বক্তব্যগুলোর কারণে ফজু পাগলা বলে ডাকে, এবং এই ফজু পাগলা বলে যে তাকে ডাকা হয় সেটি নিয়ে তিনি সংসদেও কথা বলেছিলেন। প্রিয় দর্শক, এই রাম মূর্তি তৈরিকে কেন্দ্র করে আমরা যখন ভারতের রয়ের একটি চক্রান্ত খুঁজে পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ফজলুর রহমান যখন এটার পক্ষে দাঁড়ালো, তখন জনগণ স্বাভাবিকভাবেই বুঝে গেছে যে এটির পিছনে আসলে কারা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই ফজলুর রহমান ছিলেন ছাত্রলীগের একজন কর্মী এবং ছাত্রলীগের সভাপতি, অর্থাৎ তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সেখান থেকে তিনি নানান দল পাল্টিয়ে এখন বিএনপিতে এসে ভর করেছে। প্রিয় দর্শক, অনেকেই বলছেন তার এই মন্তব্যগুলো এবং তার এই কর্মকাণ্ডগুলোর কারণে বিএনপির পতন হবে, অথবা বিএনপির পতনের জন্য একমাত্র বা এই ফজলুর রহমান একাই যথেষ্ট। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ফজলুর রহমানের কারণে বা ফজলুর রহমানের এই সমালোচিত কর্মকাণ্ডগুলোর কারণে কি বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বা বিএনপির মান ক্ষুণ্ণ হচ্ছে বা পতনের দিকে ধাবিত হচ্ছে? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ফজলুর রহমানের এই মুহূর্তে কি হয়েছে সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, দয়া করে ফজু পাগলাকে কান ধরে বাহির করে দেন দল থেকে। ও বাংলাদেশের দুশ্মন, জাতির দুশ্মন, বাংলাদেশের মানচিত্রের দুশ্মন, বাংলাদেশের 20 কোটি মানুষের দুশ্মন। সে অন্য রাষ্ট্রের পালিত কুত্তা, তার মতো রাজাকার বাংলাদেশে আর জন্ম হয় নাই। যে তাকে মুক্তিযোদ্ধা বলবে, আমি বলবো সে মুক্তিযোদ্ধা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সারা বাংলাদেশে যদি একটা বুট হয় তাহলে দেখা যাবে 99% মানুষ এই ফজু পাগলাকে পাগল আর বুয়া মুক্তিযোদ্ধা বলবে, রাজাকার বলবে, আল শামসের বাচ্চা বলবে, রাজাকারের বাচ্চা বলবে। সে তার এত বড় দুঃসাহস, বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের পবিত্র সংসদের সংসদ সদস্য হয়ে সংসদকে অপবিত্র করার স্পর্ধা দেখায়। তার মতো বেয়াদব বাংলাদেশে কোনোদিন জন্ম হয় নাই। সে বাংলাদেশের যত দল ছিল, জাসদ বাসদ থেকে নিয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ছিল, কৃষক শ্রমিক লীগের
সেই কাদের সিদ্দিকীর, সেই গামছা মার্কার সাধারণ সম্পাদক ছিল, সেই দল ছেড়ে এখন বিএনপিতে এসেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই কথা যত সময় পর্যন্ত যে জাতি, বাঙালি জাতি বুঝতে পারবে না, তত সময় পর্যন্ত বাঙালি জাতি বাংলাদেশের উন্নয়নের চিন্তাও করতে পারবে না, উন্নয়ন হবে না। ফজু পাগলাকে কারেন্টের শর্ট দিতে হবে, আয়নাগরের ভিতরে ঢুকিয়ে তাকে ইলেকট্রিক্যাল শর্ট দিতে হবে, সংসদের ভিতরে তাকে কান ধরে উঠবোস করিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে সেই ফজু পাগলাকে তাড়িয়ে দিতে হবে। সে মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট করেছে, সে স্বাধীনতার সম্মান নষ্ট করেছে, সে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বেয়াদবি করেছে, তারেক রহমানের দলের সাথে, তারেক রহমানের কর্মীদের সাথে, এবং বাংলাদেশের 20 কোটি মানুষের কলিজার ভিতরে আঘাত করেছে। সে পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে যে বাংলাদেশে 300 মন্দির হবে, 300 ফুট উঁচু মন্দির হবে, হাজার হাজার মন্দির হবে, আর সেই সমস্ত মন্দিরে নাকি সে পূজা করতে যাবে। সে বলেছে বাংলাদেশ নাকি ছিল তাদের, যারা বাংলাদেশে এই সমস্ত মন্দির, এই সমস্ত মূর্তি স্থাপিত করতেছে, তাদের দেশ ছিল নাকি বাংলাদেশ, পার্শ্ববর্তী রাষ্ট্রের দেশ ছিল বাংলাদেশ। তাহলে তার উপরে মামলা হবে অনেকগুলা। তার মধ্যে সে বলেছে পবিত্র সংসদে দাঁড়িয়ে যে বাংলাদেশ নাকি পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষের দেশ ছিল, বাংলাদেশ নাকি অন্য রাষ্ট্রের অংশ ছিল, বাংলাদেশ নাকি আমরা বেসে এসেছি, আমরা রোহিঙ্গা, আর তারাই নাকি বাংলাদেশের প্রকৃত নাগরিক। এই কথা বলার কারণে সেই ফজু পাগলা পাপ করেছে। তার পাপের এই শাস্তি হবে, তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে, সংসদ থেকে তাকে বহিষ্কৃত করতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত করতে হবে, তাকে আমৃত্যু কারাগারে নিক্ষেপ করতে হবে এবং ফাঁসি দিতে হবে। বন্ধুরা, এবারের চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজিমাত, ভাইরে ভাই, শুধু বাজিমাত বললে ভুল হবে। বাংলাদেশের জন্য আজকে চীন এমন কিছু কথা বলেছে যা রীতিমতো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ভয়ে কাপড় নষ্ট করে ফেলার মতো অবস্থা। কি বলেছে জানেন আজকে চায়না আজকে বলেছে বাংলাদেশের দিকে যদি কোনো দেশ হস্তক্ষেপ করতে চায় তাহলে চায়না সেটা মেনে নেবে না। এই বার্তা বলাটা খুব ছোট, কিন্তু বার্তাটা না অনেক ভারী, অনেক শক্তিশালী। এটা সেই কোনো বার্তা নয় ভিউয়ার্স। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের উপরে কারা কারা আধিপত্য বিস্তার করতে চায়, কারা চায় এই দেশটাকে হাতের তালুর মুঠোতে রাখতে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা চায় আমাদের এই বাংলাদেশটাকে তাদের হাতের তালুর মধ্যে রাখতে। কিন্তু আজকে চীনের এই বার্তায় নিশ্চয়ই তাদের প্যান্ট ভিজে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি এভাবে কথা বলতেছি কারণ আমাদের বাংলাদেশ, আমাদের সার্বভৌম দেশ, আমরা কিভাবে পরিচালিত হব সেটা আমাদের ব্যাপার, তাই না? কিন্তু কিছু কিছু দেশকে অতীতে দেখেছি এবং এখনো দেখছি তারা চাচ্ছে আমাদেরকে নিজেদের কবজায় রাখতে। কেন রে ভাই, কেন? গায়ের জোরে? এবার গায়ের জোর ভেঙে দিবে চায়না এবার সরাসরি বলে দিয়েছে বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারে চীন সফরে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তারেক রহমানের অর্জন কি, তিনি আসলে চায়না থেকে কি অর্জন করে নিয়ে এসেছে, আমি বলবো এই জিনিসটা অর্জন করে নিয়ে এসেছে। এর চাইতে বড় কথা আর কি হতে পারে বলেন তো? আশেপাশে যে কয়টা দেশ আছে তারা কিন্তু এবার বাংলাদেশকে সমীহ করে কথা বলবে, কারণ তারা কেউই চাইবে না চায়নাকে রাগাতে। বাংলাদেশের দিকে হাত বাড়ানো মানে চায়না বলে দিয়েছে আমরা সেটা মেনে নেব না, আমরা সেটা প্রত্যাখ্যান করব। সুতরাং চায়না বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। চায়না এই মুহূর্তে আমাদের এশিয়ার সুপার পাওয়ার বলে ভুল হবে, শুধু এশিয়ার না, পুরো পৃথিবীর একটা অন্যতম বড় পরাশক্তি। তো এরকম একটা বড় পরাশক্তি যখন আমাদের বাংলাদেশকে এভাবে অভয় দেয় এবং তারা যখন বলে যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশ আমাদের বন্ধু, এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে যা কিছু করতে আমরা করব, এর চাইতে বড় কমিটমেন্ট আর কি হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর, এটাই তো ভাই আমাদের জন্য বড় সাফল্যের। দুর্দান্ত, আমার খুবই ভালো লেগেছে চীনের আজকের এই মনোভাব। সত্যি কথা বলতে চীন আসলে দীর্ঘদিন ধরে চাচ্ছে, বাট আমরা আসলে নিতে পারতেছি না। আমাদের বিগত সরকারগুলো চীন থেকে বাংলাদেশের জন্য সুবিধাগুলো নিতে পারেনি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনিও আদৌ কতটা নিতে পারবেন সেটা সময় বলে দেবে। কেন আদৌ বলছি জানেন? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশের মানুষগুলো না সবাই যে ভালো তেমনটা না, কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে। এখন সেই দুষ্টু প্রকৃতির লোকগুলোকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনভাবে নিজের ইচ্ছায় আদৌ সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে সামনের দিনে বড় প্রশ্ন। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান, যেহেতু তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, সবকিছু মিলিয়ে যেহেতু আগে থেকেই সাহসী মানুষদের ঘরে জন্ম, সো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসিকতার সাথে এগিয়ে যাবেন সে প্রত্যাশা করছি। চায়নার মতো দেশ যখন আমাদের সাথে থাকবেন তখন সত্যি ব্যাপারটা অন্যরকম একটা লেভেলে পৌঁছাবে। ভিউয়ার্স, কেমন লাগছে আজকে চায়নার এই কমিটমেন্ট? চায়না যে বলেছে যে বাংলাদেশে বিদেশি কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি কিন্তু বিষয়টিকে সুপার পজিটিভ হিসেবে দেখছি। এবার কিন্তু চীন এবং মালয়েশিয়া, এই দুইটা দেশের মধ্যে কোনোভাবেই মালয়েশিয়াকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, সবার নজর চীনের দিকে। না জানি কি চুক্তি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সবাই একটু ভয়ও পাচ্ছিল যে তারেক রহমান কি এমন কোনো চুক্তি করবেন যেখানে চূড়ান্তভাবে ভারতের বিরাগভাজন হবে এবং আমেরিকাও একই সঙ্গে ক্ষুব্ধ হবে। কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চাপ, যেখানে ভারতের হাইকমিশনার এসেই ঘোষণা করলেন যে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং 28 তারিখ থেকে আবেদন নেওয়ার দিনক্ষণ তিনি ঘোষণা করলেন। তো এরকম সময় বাংলাদেশ কি চাইবে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে? যদিও কিছু অপ্রীতিকর বা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে, তারপরও কিন্তু সবার নজর ছিল তারেক রহমানের এই সফরের দিকে। প্রথম একদিন দুদিন গেল, তার কারোর মধ্যেই তেমন কোনো ভাবান্ত নেই, এবং কিছু এমইউ স্বাক্ষর হলো। সবাই ভাবলো যে কি এমন, কোথায় সেই তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়ে ভারতের টেনশন ছিল? না, তেমন তো কোনো ডিক্লেয়ার হলো না, তেমন কোনো চুক্তি হলো না। তারপরে পদ্মা ব্যারেজ অথবা দ্বিতীয় যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, কোনো কিছুই তো কোনো ঘোষণা আসলো না। এমনকি বড় ধরনের কোনো অনুদান চীন বাংলাদেশকে দেবে তার সংকট কাটাতে, তেমনও কিছু পাওয়া গেল না। ঠিক যেদিন গতকালকে তারেক রহমান দেশে ফিরছেন, সাথে সাথে একটা বিশাল এক ঘোষণা, সবাই কিন্তু চমকে গেল। কি সেই ঘোষণা? মিয়ানমারকে যুক্ত করে বা মিয়ানমার দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর চালু করা। মুহূর্তের মধ্যে সবাই বুঝে গেল যে এটা একটা বিশাল ঘটনা। অনেকের কাছে মনে হতে পারে কি এমন একটা কানেক্টিভিটি? না, এই কানেক্টিভিটি মানে কি, টোটাল মিয়ানমার হয়ে চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, একটা বিশাল দুয়ার খুলে যাচ্ছে। সবকিছু বাদ দেন, শুধু যদি মিয়ানমারকে ব্যবহার করে চীনের সাথে পথ একটা তৈরি হয়, তাহলে বুঝতে পারেন এই রোহিঙ্গা সংকট কোনো সংকটই না। তখন মিয়ানমারও এই ইকোনমিক করিডোরের সাথে যুক্ত হয়ে যাবে, এবং চীনের শুধু অর্থনৈতিক বাণিজ্যিক না, একই সঙ্গে সামরিক নিরাপত্তা যেমন চীনের তেমনি বাংলাদেশ দুই প্রান্তই উপভোগ করবে। এবং এর পাশাপাশি মংলা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দর, এটা তো আছেই। তার মানে পুরো স্থল যোগাযোগ এবং সমুদ্র বন্দর সবকিছু চীন যদি যুক্ত হয়ে যায়, তাহলে ভারতের কি অবস্থা হবে? সবচেয়ে বড় টেনশনের জায়গা কিন্তু ভারত। আমার ধারণা যে ভারতের ভেতরে এখন তোলপাড় শুরু হয়েছে। কি হয়ে গেল? অনেকে ভাবছিল যে সামরিক সহযোগিতা, সামরিক চুক্তি বা অন্যান্য তিস্তা মহাপরিকল্পনা, যেটা নিয়ে ভারত এবং আমেরিকার পশ্চিমাদের টেনশন, কিন্তু এগুলোকে বাদ দিয়ে এমন একটা বিষয় সামনে নিয়ে আসলো চীন, যেখানে বাংলাদেশ সাথে সাথেই সেটাকে সমর্থন জানিয়েছে। এবং বাংলাদেশের জন্য একটা বিকল্প, যেখানে ভারত বলতে গেলে বাংলাদেশকে অবরুদ্ধ করে ফেলছে, কখনো কখনো সে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, সে পুশিন ঘটাচ্ছে সীমান্তের নানা প্রান্ত দিয়ে। যখন কি উৎপাত, তখন বাংলাদেশের একটা বিকল্প রাস্তা দরকার ছিল, ভিন্ন দেশ দরকার ছিল, যেখানে ভারতের মতনই সে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন সহজে করতে পারবে। এখানে ভারতের বদলে চীন সামনে চলে আসলো। এটা তো বিশাল পাওনা। চীনের সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক করিডোর মিয়ানমার হয়ে, যে মিয়ানমার চীনের বন্ধু, ভারতের বাংলাদেশের সাথে সম্পর্কটা বৈরী, সেটা শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে। কিন্তু সেই রোহিঙ্গা ইস্যুটা তো টোটালটাই নিয়ন্ত্রণ করছে চীন। চীন যদি চায় যে বাংলাদেশ যদি রাজি হয়, তাহলে এই রোহিঙ্গা সংকট চীনের পক্ষ থেকে মেটানো কোনো বিষয় না।
কিন্তু চীন তো সুবিধা করতে পারেনি। হয়তো বাংলাদেশের সাথে বাণিজ্য এবং যে ইকোনমিক করিডোরের চিন্তা অনেকবারই করেছে চীন, কিন্তু ভারতের কারণে কি সম্ভব ছিল শেখ হাসিনা সরকারের কাছে এমন একটা প্রস্তাব দিতে? না, এটা অসম্ভব ব্যাপার ছিল এবং চীন ভালো করেই জানে যে এটা কখনোই বাস্তবায়িত হবে না। যেখানে তিস্তা ব্যারেজ, শেখ হাসিনা জানতো যে তিস্তার নদীর পানি বন্টন চুক্তি কোনোভাবেই সম্ভব না, সেখানে চীন এগিয়ে এসেছিল যে তিস্তা ব্যারেজ তারা করে দেবে, অর্থাৎ এমন একটা জলাধার করবে তিস্তার সেই ভারতের কাছাকাছি অবস্থানে, সেই সংযোগ স্থলে, যেখানে সারা বছর সেচ কাজ হবে, বিশাল পানি রিজার্ভার গড়ে উঠবে। কিন্তু না, সেখানেও বাগড়া দিল ভারত এবং শেখ হাসিনা সেটা মেনেও নিল। তো সুতরাং এইরকম যখন পরিস্থিতি, যেখানে বাংলাদেশ একসময় প্রস্তাব করেছিল শেখ হাসিনা সরকার চীনকে যে ঠিক আছে তোমরা এটা করে দাও, কারণ তোমাদের সেই সক্ষমতা আছে, ভারতের আপত্তির কারণে যেখানে শেখ হাসিনা সরকার সরে আসে, সেই সরকারের কাছে কিভাবে তারা বলবে যে মিয়ানমার দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর স্থাপন, এরকম তারা চিন্তাই করতে পারে না। কিন্তু এখন চিন্তা করছে, কারণ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। এখন একটা অনুকূল পরিবেশ এসছে চীনের তরফ থেকে, অবশ্যই বাংলাদেশের তরফ থেকে। এবং বাংলাদেশ ভালো করেই জানে যে আগে ভারত যেভাবে নানাভাবে বাংলাদেশ থেকে তার সুবিধা মতো অনেক কিছু নিলেও তার বাণিজ্য অন্যান্য বিষয়, যেহেতু বাণিজ্যের ভারসাম্য অনেক মানে একেবারেই ভারতের অনুকূলে, ঘাটতি, বাণিজ্য ঘাটতি ব্যাপক, সেখানে বাংলাদেশ যদি স্থল বন্দর ব্যবহার করে, স্থলপথে বাণিজ্য করে, কিছু আসে যায় না। কিন্তু সেই সুবিধাটুকু 5ই আগস্ট পট পরিবর্তনের পর কেড়ে নিয়েছে। সুতরাং বাংলাদেশের একটা বিকল্প রুট দরকার ছিল, বিকল্প একটা জায়গা দরকার ছিল যেখানে সহজে বাংলাদেশ বাণিজ্য এবং বিনিয়োগ বাণিজ্য করতে পারে। সেই জায়গার পথটা খুলে দিল কিন্তু চীন। ফলে এক অর্থে এই ঘোষণার মধ্য দিয়ে ভারত কিন্তু ধরাশায়ী হলো, ভালো মতো ধরাশায়ী হলো। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।